আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের ৮ নাম্বার পার্ট। ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শুরু করিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলেন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। ৩৬ নাম্বার সিটে যায় তো আমি অবাক, কারণ আমার পাশের সিটেই বসে আছে মিমি, যার কথা আমি গতকালকে শপিং মলে বলেছিলাম। আমার পাশের সারির ২ সিট পিছনে সামিয়া এবং আইসিটি বিভাগের ম্যাম বসেছিলেন, তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে। মিম সামিয়ার কোলে বসেছিল আর নেহা অন্য বাসে ছিল। আমি সিটে বসতেই মিম আমাকে দেখতে পেল। আমাকে দেখেই বলল, বাবাই আমি তোমাল কাতে দাবো। আমি বললাম, ঠিক আছে আম্মু, এসো। মিমকে আমি আমার কাছে নিয়ে এসে সিটে বসে পড়লাম। জানালার পাশে আমি বসেছি আর আমার পাশে মিমি বসেছে। মিমি আমার মেয়ে, মিমকে কোলে নিয়ে আদর করতেছে। আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলেই মিমকে চিনে, কিন্তু মিম সবাইকে চিনে না। তেমনি মিমির ক্ষেত্রেও হয়েছে, মিমি মিমকে চিনে কিন্তু মিম মিমিকে চিনে না, মানে তেমন পরিচিত নয়। মিম মিমির কাছ থেকে আমার কাছে এসে মিমিকে উদ্দেশ্য করে বলল, বাবাই এটা মিমিকে উদ্দেশ্য করে তে। আমি বললাম, এটা তোমার মামুনি হয় আম্মু, আজ থেকে মামুনি বলে ডাকবে, আচ্ছা? মিম বলল, ঠিক আছে বাবাই, মামুনি আমার জন্য চকলেট এনে তো। ছোট বাচ্চা তো, তাই চকলেটের প্রতি আকর্ষণ বেশি। তারপর মিমি বলল, এই নাও আম্মু। মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল, মনে হয় চকলেট নিয়েই এসেছিল। আমি সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে চেয়ে আছে। আমি ওকে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আমি সামিয়াকে রাগানোর জন্য মিমিকে বললাম, আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার সেই কাজল কালো চোখ, সেই আপেলের মতো গাল, সেই পাগল করা হাসি, সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের কোনো রমণী নেমে এসেছে। মিমি মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, ধ্যাত, কি যে বলো না। আমি আরেকটু পাম দিয়ে বললাম, সত্যি মিমি, তোমার রূপের কোনো তুলনা হয় না, তবে যাই বলো না কেন তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিমি খুশিতে বলল, সত্যি? তারপর আমি বললাম, হ্যাঁ সত্যি, মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসতেছে। যাক, তাহলে ঔষধ কাজে লেগেছে। রাগে ওর নাক কান লাল হয়ে গেছে, এটা সামিয়ার একটা অভ্যাস। মিমি মুচকি হেসে বলল, না করেছে কে, বানিয়ে ফেলো। ওমা, এই মেয়ে বলে কি আমি ওর দ্বারা আমার এক্সকে রাগাতে চাচ্ছি, আর সে বলতেছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি জানু, কেমন? তারপর মিমি বলল, ঠিক আছে জানু, বলেই আমার গালে কিস করে বসলো। তারপর মনে মনে বললাম, হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম। সামিয়া আর এসব সহ্য করতে না পেরে তার সিটে থেকে ওঠে আমাদের কাছে এসে মিমিকে রেগে লাল হয়ে বলল, এই মেয়ে, এখানে কি চুমাচুমি করতে এসেছো? মিমি ভয়ে ঢোক গিলতে গিলতে বলল, না মানে ম্যাম। তারপর সামিয়া বলল, কি মানে করতেছো? আমার সিটে যায় বসো, যাও। মিমি বলল, কেন ম্যাম? তারপর সামিয়া বলল, আবার কথা বলো, আমি যা বলতেছি তাই হবে, যাও বলতেছি, আর যেন কখনো তোমাকে সাহিদের সাথে না দেখি। কি আর করার, মিমি মন খারাপ করে সামিয়ার সিটে যায় বসলো। সামিয়া আমার পাশে বসলো, আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছুই জানি না। সামিয়া বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে বলে কি ওই মিমি পেতনি ছাড়া নাকি কলেজের অন্য কেউ সুন্দর নয়? তাহলে এতদিন আমার সাথে ছিলি কেন? এতদিন যখন আমার সঙ্গে রিলেশন করেছিলি তখন তো এত সুন্দর করে আমাকে বলিসনি যে তোমার গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল কালো চোখগুলো বেশি সুন্দর, আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে ভুলে গেছিস। বলে কি তাকে নাকি আদার প্রপোজ করবে। দাঁড়া, তোর প্রপোজ আমি করাচ্ছি। সামিয়া যা যা বলতেছে সব কিছু আমি শুনতে পাচ্ছি, কারণ গানটা তখন আমি বন্ধ করে দিয়েছি। সামিয়াকে বললাম, ম্যাম কিছু বলতেছেন? সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা শাহিদ, সত্যিই কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? আমি বললাম, এসব বলতেছেন কেন, আর মিমিকে ওঠে দিয়ে আপনি এখানে বসলেন কেন? সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আর কোনোদিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে দিয়ে আমিও শেষ হয়ে যাব। আমি শান্তশিষ্টভাবে সামিয়ার হাতটা আমার কলার থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, হ্যাঁ, আমাকে তো সেদিনই মেরে ফেলেছেন, যেদিন মিথ্যা দোষের জন্য, মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমাকে চরিত্রহীন নামক উপাধিটা দিয়েছেন। এখন আবার নতুন করে মেরে ফেলার কি আছে?
অযথা আমার মতো চরিত্রহীন ছেলের লাইফে নিজেকে জড়িয়ে নিজের লাইফটা শেষ করে দিয়েন না। আমার কথা শুনে সামিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার হাত দুটো ধরে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? এখনো রেগে আছো আমার ওপর? আমি হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার বুকের ওপর হাত দুটি বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কারো প্রতি আমার কোনো রাগ নেই, আর ক্ষমা সে তো অনেক আগেই করেছি, নতুন করে আবার করার কি আছে? তারপর সামিয়া বলল, তাহলে আমার সাথে এমন করতেছ কেন? আমি বললাম, দেখুন এখন এসব বলতে চাচ্ছি না। সামিয়া আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখ দিয়ে পানি ফেলতেছে। মিম ঘুমিয়ে গেছে, আমি মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা একেবারে আমার মতোই ঘুম পাগলি। আমিও সিটে মাথা লাগিয়ে দিলাম। হঠাৎ মনে পড়ল, আজকে তো মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি। আর আপনাদের বলা হয়নি, গতকাল দুপুরের পর থেকেই কড়া মেডিসিনের জন্য আম্মু বেশ সুস্থ হয়ে উঠছে, তবে আমার কথা ভাবলেই কান্না করে দেয়। মাহফুজ ভাইয়াকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, আবার দিলাম, এবার রিসিভ করলো। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মাহফুজ ভাই বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রুডি কেমন আছে? আম্মুর কথা উচ্চারণ করলাম না, কারণ সামিয়া পাশে বসে আছে, আম্মুর কথা বললে হয়তো বুঝতে পারবে। তারপর মাহফুজ ভাই বললেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, আর জেগে থাকলেই তোমার কথা। আর শোন, এইবার যদি এই রকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে, আর পারলে তুমি চলে এসো। আমি বললাম, দেখি ভাইয়া, যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। মাহফুজ ভাই বললেন, আচ্ছা ভালো থেকো। ফোন রেখে দিয়ে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি আমি সামিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি, আর মিম আমার কোলে সামিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। সামিয়া এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অন্য হাত দিয়ে মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সামিয়ার কাঁধ থেকে মাথা তুলে ঠিকঠাক হয়ে বসে বললাম, সরি, আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি। তারপর সামিয়া একটা মুচকি হাসি দুয়ে বলল, সমস্যা নেই, ঘুম কেমন হলো? আমি বললাম, ভালোই হয়েছে। দুজনেই আর কোনো কথা বললাম না, বাস তার আপন গতিতে চলতেছে, আর আমি বাহিরের দৃশ্য দেখতেছি। বাসের হেলাকারের কাছ থেকে শুনলাম, আর 1 ঘন্টার পথ অতিক্রম করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। একটু পরে আমার মেয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠেই ওর মামুনিকে বলল, মামুনি, আমার চকলেট তৈ। সামিয়া মিমুকে চকলেট বের করে দিয়ে বলল, এই নাও আম্মু। এরপরে আমার মেয়ে তার মামুনির কোলে আধো শোয়া হয়ে মনের আনন্দে চকলেট খাচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তোমার ঘুম কেমন হলো? মিম বলল, দালো হইতে বাবাই, তোমার ঘুম তেমন হলো। সামিয়া বলল, তোমার বাবাইয়ের ঘুমও খুব ভালো হয়েছে মামুনি। মিম আর সামিয়া দুজনে গল্প করতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাস একটা হোস্টেলের সামনে থামলো, তবে এটা কক্সবাজার শহর থেকে একটু বাহিরে। এই হোস্টেলটা আমাদের কলেজের টিচাররা অনলাইনে বুক করেছে, আর এটাই কক্সবাজারের সবচেয়ে বড় হোস্টেল। বাস থেকে নামতেই ইকবাল এসে সামিয়াকে বলল, ভাবি, ভাইয়ের সাথে জার্নি করতে কেমন লাগলো? সামিয়া লজ্জা মাখা মুখে বলল, খুব ভালো হয়েছে দেবরজি। আমি সিফাতের দিকে রক্তিময় চোখে তাকিয়ে বললাম, এই তোদের কোন কালের ভাবি হয়, আর তোদের না বলেছি ভাবি বলে ডাকি না? সামিয়া বলল, সমস্যা নেই, তোমরা আমাকে ভাবি বলে ডাকতে পারো। আমি সামিয়াকে বললাম, দেখুন ম্যাম, এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বলেই আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। এরপরে স্যার আমাদের প্রত্যেক দুজনে একটা রুমের চাবি দিলেন। আমি আর ইকবাল এক রুমে, সাকিব আর রিয়াদ এক রুমে, অপরদিকে সামিয়া আর নেহা এক রুমে। ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম। একটু ঘোরাঘুরি করতেই সন্ধ্যা লেগে গেল। আজকে আকাশ কালো, বেশ ঘোলাটে। বাহিরে এসে দাঁড়িয়ে আছি, বাইরের দৃশ্য দেখতেছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, একা কি করতেছ? পিছনে ফিরে দেখি মিমি দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও তুমি? তেমন কিছু না, তোমার সাথে একটা কথা আছে, তোমার সময় যদি হয় তাহলে একটু সাইডে গেলে ভালো হতো। মিমি খুশি মনে বলল, আমারও তোমাকে কিছু বলার আছে। আচ্ছা চলো, কোথায় যাবে? আমি বললাম, এসো। এরপরে মিমিকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম। সেখানে যাই মিমিকে বললাম, মিমি, তোমাকে যে কথাটা বলবো তারপরে যেন কোনো উল্টাপাল্টা কিছু করো না, আর আমাকে ভুল বুঝো না।
মিমি বলল, কি এমন কথা বলবে, তার জন্য এমন বলতেছো? আমি বললাম, তুমি আগে আমাকে কি বলতে চেয়েছিলে তাই বলো, আমি পরে বলতেছি। তারপর মিমি বলল, আসলে সাহিদ, আমি ভনিতা পছন্দ করি না, সোজাসুজি বলে দেই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাহিদ, আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো, সব কিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। করতে চাইলাম কি, আর হলো কি? আমি বললাম, এটা সম্ভব নয়। মিমি কান্না কান্না কণ্ঠে বলল, কেন? আমি বললাম, দেখ মিমি, তোমার প্রতি আমার সেই রকম কোনো ফিলিংস হয়নি, তোমাকে আমি বন্ধু ভেবে এসেছি। আর বাসে কথাগুলো বলার কারণগুলো হলো, তোমাদের সামিয়া ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা একজন অন্যজনের কাছে থেকেও দূরে আছি, তবে ভালোবাসাটা একই আছে। তাকে রাগানোর জন্য তোমার সাথে এমন করেছি। সত্যি বলতে জানো কি, তুমি যথেষ্ট সুন্দর, তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। আমার না আছে কোনো পরিবার, না আছে কোনো থাকার জায়গা, সব অন্যজনের। আর পারলে। আমার কথা শেষ হতে না হতেই কোথা থেকে সামিয়া এসে সজোরে মিমির গালে 2টা থাপ্পড় মারল। মিমি তাল সামলাতে না পেরে পড়ে গেল। সামিয়া মিমিকে তুলে বলতেছে, তোকে কতবার বলেছি সাহিদের সঙ্গে কথা বলবি না, তারপরেও শুনিসনি। বলেই আরেকটা থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরে ঠাস ঠাস করে 2টা লাগিয়ে দিলাম। বেশ জোরে মারার জন্য সামিয়ার ঠোঁটের কিছু অংশ কেটে গেছে। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তোবা কখনো ভাবতেই পারেনি তাকে আমি মারব। আমি রেগে বললাম, তোকে আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তোর মতো অবিশ্বাসীর মায়ায় আর নিজেকে জড়াতে চাই না, তারপরেও কেন তুই আমার পিছনে পড়ে আছিস? যা, চোখের সামনে থেকে তোকে যেন আর না দেখি চোখের সামনে। সামিয়া কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি করব বলেন? এখানে তো আর মিমির দোষ নেই, আমি তো মিমিকে এখানে নিয়ে এসেছি। আমি মিমিকে বললাম, সরি মিমি, আমার জন্য তোমাকে এই রকম পরিবেশের সম্মুখীন হতে হলো, আমাকে মাফ করে দাও। মিম বলল, আরে সমস্যা নেই, যে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষটির কাছে অন্য কাউকে দেখলে সহ্য করতে পারে না। আর তুমি হয়তো আমার ভাগ্যে নেই, আমরা বন্ধু হয়ে থাকতে পারি তো নাকি? তারপর মিমি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের সম্পর্কটা কতদিনের? তারপর আমি বললাম, বন্ধু হতে পারি। আর আমাদের সম্পর্কের কথা জানতে চাও? তাহলে শোনো। শুরু করে কলেজ থেকে শুরু করে সামিয়ার সাথে প্রেম, বাসা থেকে বের হওয়া, সব কিছু বললাম। আমার কথা শুনে মিমি কান্না করতে করতে বলল, এত কিছু হয়েছে তোমার ওপর? আমি বললাম, তবে কথা দাও এসব কথা আর ম্যামের সাথে আমার রিলেশনের কথা কাউকে বলবে না। মিমি বলল, ঠিক আছে, তবে সাহিদ, ম্যাম তোমাকে কত ভালোবাসে, আর কষ্ট দিও না। তারপর আমি বললাম, জানি, তবে আরেকটু দিব। তারপর মিমি বলল, এমন কিছু করো না যাতে আবার হারিয়ে যায়। তারপর আমি বললাম, আরে না, আচ্ছা রুমে যাওয়া যাক নাকি? মিমি বলল, চলো। এরপরে রুমে এসে দেখি ইকবাল শুয়ে থেকে ফোন টিপতেছে। আমি সোফায় বসে থেকে নেহার কাছে ফোন দিয়ে মিমের কথা জানলাম। একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল। সকলে একসাথে হোস্টেলের ক্যান্টিনে যাই ডিনার করলাম। ডিনার করে যে যার রুমে আসলাম। দীর্ঘক্ষণ জার্নি করার জন্য শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে, এই জন্য আজকে ঘোরাফেরা না করে একটু আগেই সবাই ঘুমিয়ে পড়ল। তবে ডিনারের সময় নেহাকে একাই দেখলাম ওর বান্ধবীদের সাথে। মিম এতক্ষণ ঘুমিয়ে গেছে, কিন্তু সামিয়া ডিনার করলো না কেন? ধ্যাট, এত ভেবে কাজ নেই, রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাত বেশি হয়নি, কেবল 9টা বেজেছে। ইকবাল ঘুমিয়ে পড়েছে। একটা রুমে 2টা করে বেড আছে, যার ফলে শুয়ে থাকতে অসুবিধা হবে না। শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। ঘুম কোথাও উধাও হয়ে গেল। ওদের কারো কিছু হলো না তো? 1 পাউন্ড টেনশন নিয়ে ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো নেহা, কারো কিছু হয়েছে নাকি? নেহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি তাড়াতাড়ি আমার রুমে এসো। আমি বললাম, কেন? নেহা আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি এসো তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিল। আমি রুম থেকে বের হয়ে আমার রুমের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে নেহার রুমের কাছে গেলাম। দরজায় ধাক্কা দিতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি রুমের ভিতরে ঢুকে সামিয়ার বেডের দিকে তাকিয়ে দেখতেই আমার কলিজাটা কেঁপে উঠল, কেননা সামিয়া বেডের উপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পার্টটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।